বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা পৃথিবী এক কঠিন সময় পার করছে এবং সেটি হচ্ছে একটি ছোট্ট অদৃশ্য শক্তি অণুজীবের সঙ্গে লড়াই, এবং এই লড়াইয়ে পর্যদস্ত গোটা পৃথিবী। এবং এই অস্থিরতার মধ্যে, এই মহাসংকটের মধ্যেও নানা রকমের দুর্যোগ, নানা রকমের সংকট, নানা রকমের বৈরিতা, নানা রকমের উত্তেজনা গোটা পৃথিবী জুড়েই আছে। এবং এই যে কোভিড-19 বা করোনা কাল, এটি শুধু মানুষকে মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই ফেলে দেয়নি, চরমভাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সবচেয়ে বড় সংকট অনেকেই মনে করেন যতটা না মৃত্যু বা স্বাস্থ্য ঝুঁকি, তার সাথে বড় সংকটটা অর্থনৈতিক ঝুঁকি হবে। ইতিমধ্যেই পৃথিবীতে বহু মানুষ কাজ হারিয়েছেন, অনেক মানুষের আয় কমে গেছে, কেউ কেউ আয় শূন্য হয়েছেন, এবং বলাই হচ্ছে বহু মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। এবং আগামী দিনের অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য পৃথিবীর অনেক দেশই কোথাও 3 বছর, কোথাও 2 বছর, কোথাও 5 বছর, কোথাও 10 বছর মেয়াদীয় পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন যে এই সংকট মোকাবেলা করতে কত বছর সময় লাগবে। বাংলাদেশেও এর বাইরে নয়। বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে গত মার্চ মাস থেকে, এবং এই সময়টাতে নানা দুর্যোগ, নানা প্রশ্ন, নানা অনিয়ম, নানা অনাচার, বিশেষ করে দুর্নীতি, এইসব খবরাখবর সংবাদ মাধ্যমের সামনে উঠে এসছে। কিন্তু অনেকেই মনে করছেন যে জীবন এবং জীবিকার সমন্বয় সাধন করতে গিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে হয়তো খানিকটা ইতিবাচক দিকও অনেকে দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সবকিছুকেই স্বাভাবিক করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কারো কারো অবশ্য অভিযোগ এই স্বাভাবিক করে দেওয়ার চেষ্টাটা অনেকটা জোর করে স্বাভাবিক করবার চেষ্টা, এবং এটি হিতে বিপরীত হবার আশঙ্কাও রয়েছে, অর্থাৎ সংকট সামনে আরো ঘনীভূত হতে পারে। কিন্তু আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই করোনাকালে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা আসলে কি দাঁড়ালো, এখান থেকে বাংলাদেশের অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে, নাকি যেভাবে বাংলাদেশ ইতিমধ্যেই সবকিছু স্বাভাবিক করে দেবার চেষ্টা করেছে তাতেই একটা আশার আলো দেখা যাচ্ছে। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, এবং দুজনেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির একেবারে ভেতরকার মানুষ। আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এপিসিসির সাবেক সভাপতি, এবং যার একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যদিও আজকে তাকে আমরা ব্যবসায়ী নেতা হিসেবে, অর্থনীতির ভেতরকার মানুষ হিসেবেই আজকের এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো। আমাদের সঙ্গে ঢাকার বাড়িধারার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এর প্রেসিডেন্ট এবং আনোয়ার আলম চৌধুরী। মিস্টার আনোয়ার আলম চৌধুরী বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিজিএম এর প্রাক্তন সভাপতি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। মিস্টার আনোয়ার আলম চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে এই করোনা কাল মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এখন দাঁড়িয়ে আছে, এবং তার আগেই অবশ্য অনেকে বলে থাকেন যে করোনার আগেই আমাদের অর্থনীতি নিয়ে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছিল, নানা সংশয় ছিল, কারো কারোর মধ্যে আশাবাদও ছিল। কিন্তু আমার প্রশ্ন যে এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এবং আমরা এখন মোটামুটি ভাবে সবকিছু, অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, স্বাভাবিক ক্রিয়াকর্ম শুরু হয়েছে, যদিও বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে কেউ মানছেন কেউ মানছেন না। তারপরে প্রশ্ন হচ্ছে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনীতির যে হালচাল এবং সামনে যে দিনগুলো, তাতে করে কি মনে হচ্ছে আমাদের অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে না পুনরুদ্ধার করবার সংগ্রাম করতে হবে? মিস্টার আনোয়ার আলম চৌধুরী, প্যান্ডামিকে যে অবস্থা পুরো পৃথিবীতে ইম্প্যাক্ট এনেছে সেটা কিন্তু আগে কখনো কেউ এক্সপেরিয়েন্স ছিল না, কোনো দেশেই কিন্তু ছিল না। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা দেশেরই ইকোনমি টালমাটাল অবস্থা। সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে বাংলাদেশের ইকোনমি সেইভাবে কিন্তু খুব একটা বেশি যে এফেক্ট হয়েছে তা মনে হয় না, বাট ডেফিনেটলি এফেক্ট হয়েছে। সেটা ইনফরমাল সেক্টরে আসলে সবচেয়ে বেশি এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি আর কি। কারণ বাংলাদেশের ইকোনমি 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো এগ্রিকালচার, আরেকটা হলো ফরেন রেমিটেন্স, এবং আর হলো এক্সপোর্ট, গার্মেন্টস, স্পেশালি রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট। আপনারা যদি খেয়াল করেন যে এগ্রিকালচার আমরা স্বয়ং সম্পূর্ণ, এবং আল্লাহ রহমতে এটা একটা ভালো হেল্প করেছে দেশের ইকোনমিতে। এবং এই ধরনের প্যান্ডেমিক যখন হয়, ফুড ক্রাইসিস অ্যান্ড ফুড সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং সেটা সেই জায়গায় কিন্তু বাংলাদেশ খুব ওইভাবে এফেক্ট হয় না। আর দ্বিতীয়ত ফরেন রেমিটেন্সেও যে ধারাটা আমরা দেখছি, এটা আমি মনে করি যে এই প্যান্ডেমিক রাদার
ইন ডিসগাইজ একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে, সেটা হলো যে ইনফর্মাল সেক্টরে যেভাবে ফরেন রেমিটেন্স আগে আসতো, সেই ইনফর্মাল সেক্টরটা এখন ফর্মাল সেক্টরের সাথে যুক্ত হয়ে গেছে। কারণ ইনফর্মাল সেক্টরে দিয়ে এখন আর ওইভাবে ফান্ড আসছে না, যে কারণে আমরা এর একটা গতি দেখতে পাচ্ছি, একটা এর গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি। এক্সপোর্ট, গার্মেন্ট সেক্টরটা ভালো একটা এফেক্ট হয়েছিল এবং সেই এফেক্টটা আরো কিছুদিন কন্টিনিউ করবে আমার মনে হয়, যে অ্যানাদার 6 থেকে 8 মাস। কারণ এটা তো কোন দেশের জন্যই এই গার্মেন্টস এই মুহূর্তে কিন্তু প্রায়োরিটির মধ্যে পড়ে না। বাট অন দ্য আদার হ্যান্ড, যেহেতু আমরা ভলিউম আইটেম করি, লো প্রাইস আইটেম গুলি করি, এগুলি অনেক সুপার মার্কেট এবং হাইপার মার্কেট গুলিতে সেল হয়, সেই কারণে হাইপার মার্কেট যেহেতু খোলা আছে, কিছু কিছু কিন্তু বিক্রি বেচা কেনা হচ্ছে। এবং আমরা খেয়াল করেছেন যে যেমন টি শার্ট থেকে আরম্ভ করে পোলো শার্ট, এবং আমরা তো দেখেছি যে চীন, ভিয়েতনাম এইসব দেশের চেয়ে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কম হয়েছে। Am I right? এক্স্যাক্টলি। মার্চ এপ্রিলে আমাদের এক্সপোর্ট, আমরা যেহেতু ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিয়েছিলাম, আমরা সেটা এফেক্ট অবশ্যই তখন তো এক্সপোর্ট হয়নি। বাট আপনি যদি খেয়াল করেন যে মে, জুন, জুলাই থেকে আস্তে আস্তে করে এই জিনিসগুলি, অর্ডার গুলিও কাস্টমার যে ভয়টা আমাদেরকে দিচ্ছিল যে ক্যান্সেল করে দিবে, সেই ক্যান্সেলেশনও আলটিমেটলি তারা উইথড্র করেছে। কিছু কিছু অর্ডার ডিফার্ট করেছে, বাট তারা কিন্তু এই গুডস গুলি তারা নিচ্ছে। সো আমরা সেই হিসাবে আমরা খুব একটা বেশি এফেক্টেড আমি দেখি না। যে এই 3টা পিলারের কথা যদি আমি বলি, অফকোর্স আপনি যদি হোল ইকোনমির কথা চিন্তা করেন, আমাদের জব লস কিন্তু হয়েছে, এটাকেও অস্বীকার করার কোনো পথই নাই। কারণ ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টর মিলে টোটাল এমপ্লয়মেন্ট প্রায় 6,25,00,000, তার মধ্যে ফর্মাল সেক্টর মাত্র 1,15,00,000, আর বাদ বাকি কিন্তু ইনফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টরটা যতটুকু না এফেক্টেড হয়েছে, এবং গার্মেন্টস এর কারণে এবং সরকারের স্টিমুলাস প্যাকেজের কারণে এই সেক্টরটা, তাও জব লসটা কিন্তু ওইভাবে হয়নি। বাট অন দ্য আদার হ্যান্ড, ইনফর্মাল সেক্টর আজকে যদি দেখি, আমি কনস্ট্রাকশনের ওয়ার্কার বলেন, আর এই রিটেল মার্কেট বলেন, লোকাল মার্কেট গুলি বলেন, সেখানে কিন্তু জব লস আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। বাট স্বাভাবিক যে আমাদের সরকার বলেন আর বিদেশেও ইউরোপীয় আমেরিকার কথাও বলেন, সব দেশেই কিন্তু সামহাও একটা লকডাউনের মোটিভে কিন্তু আমরা চলছিলাম। মানুষের মধ্যে এখনো কিন্তু সেই স্বস্তিটা ফিরে আসেনি যে তারা যে দোকানপাটে যাবে, জিনিস কিনবে, রাদার তাদের চাকরিগুলি কিভাবে রাখবে, তারা সুস্থ কিভাবে থাকবে, এই সুস্থতা, এটার দিকে কিন্তু সবাই অ্যাড্রেস করেছে। যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকতা না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাগুলো অ্যাড্রেস করা কোন দেশের জন্যই কিন্তু খুব একটা বেশি ইজি হবে না। আপনারা দেখেছেন যে এখন অলরেডি সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভও দেখা যাচ্ছে। আজকে জাপানের দিকেও আমি তাকিয়ে দেখছি, ইউরোপের কথা বলেন আর আমেরিকার কথা বলেন, কিন্তু ইকোনমিকেও কিন্তু আর বন্ধ করে রাখছে না। সবাই কিন্তু মানুষকে বলছে স্বাস্থ্যবিধি মেনে ইকোনমি অ্যাক্টিভিটিস যাতে চলে, সেদিকে অ্যাড্রেস করার জন্য সবাইকে আহ্বান করছে। এবং অন দ্য আদার হ্যান্ড, অফিস আদালতে যাতে যায়, সেগুলির জন্য কিন্তু আমি আজকে ইউকেতেও দেখেছি আর আমেরিকাও দেখেছি, তারা কিন্তু পুশ করছে। আমেরিকা তো স্কুলে পাঠাবার জন্য উল্টা আরো ট্রাম্প পাগল হয়ে গেছে। তো এই যে জিনিস, এটা কারণটাই হলো যে no one will able to afford anymore যে শাটডাউন, এবং শাটডাউন দিয়েই যে প্রবলেম সলভ করতে পারবে, সেটাও কিন্তু কেউ ভাবছে না। কারণ শাটডাউন দিয়েও তো দেখলো যে সেকেন্ড ওয়েভও হচ্ছে, থার্ড ওয়েভও হচ্ছে কিন্তু। সো বাট যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে ভ্যাকসিনটা কবে আসবে। কারণ ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত না ঠিক মতো বের হবে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকতা আসবে না। আর স্বাভাবিকতা যদি না আসে, তাহলে কোনো দেশের ইকোনমি কিন্তু ওই সেন্সে গ্রো করতে পারবে না, এবং তারা কেউ মাস্টার প্ল্যান ওইভাবে করতে পারবে না। বাট বাংলাদেশ, আমি ওই সেন্সে, আমি যে জায়গাটা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেক দেশের জন্য, আমাদের দেশের জন্য, সেটা হলো যে টু সাস্টেইন আওয়ার ইকোনমি। এবং এটাই হলো সবচেয়ে বড় জিনিস। যে দেশে, অন্যান্য দেশগুলিতে আপনি যদি খেয়াল করেন, ওদের কন্ট্রাকশন হচ্ছে জিডিপিতে, বাংলাদেশে কিন্তু কন্ট্রাকশন হওয়ার কোনো কারণই নাই। রাদার দেয়ার ইজ এ গ্রোথ। নানান জনে নানা রকম প্রশ্ন করতে পারে যে এটা 5.28 হলো কি হইল না, বাট জিডিপি ইজ নট ইম্পর্টেন্ট। আমরা নিজেরই তো বুঝতে পারছি যে সামহাও রাদার গভর্নমেন্টেরও যে পদক্ষেপ
এবং আমাদের যে অ্যাক্টিভিটিস, জনগণের যে আস্তে আস্তে মুভমেন্ট, সেগুলিতে আমরা যা ফিল করতে পারছি যে সামহাউ ইকোনমি ইজ মুভিং। ওকে, আর বাবার আপনার কাছে মিস্টার আব্দুল আল মিন্টু, প্রশ্নটা কি বলেন না? একই প্রশ্ন। প্রশ্নটা একই প্রশ্ন যে অর্থনীতি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটি কি আসলে কিছুটা আশাবাদ আমরা মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজের কথায় শুনতে পেলাম, যে আমরা কি আসলে পুনর্গঠনের দিকে মনোযোগ দেব না, এটা পুনরুদ্ধার করতে হবে, নাকি আসলে আমাদের একটা মহাপরিকল্পনার দিকে যেতে হবে যে আমরা কিভাবে আসলে সাস্টেইন করব বা টিকে থাকবো সামনের দিনগুলোতে? শুনেন, আমি পারভেজ সাহেবের কথা ধরেই শুরু করতে চাই। একটা তো হলো, এটা সত্যি কথা যে করোনার প্রভাবে প্রতিটি দেশেই একটা নেতিবাচক প্রভাব পড়ছে ইকোনমির উপর। শুধু অর্থনীতি না, মানুষের দৈনন্দিন জীবনযাপনের উপরও একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তো আমি প্রথমেই যারা বাংলাদেশে করোনায় মারা গেছে তাদের প্রতি মাগফিরাত কামনা করি তাদের, এবং যারা করোনাতে আক্রান্ত আছেন তাদেরকে আরোগ্য তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সেই কামনা করি। এই করোনার ফলে প্রতিটি দেশেই কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতি এবং দৈনন্দিন জীবনে। এখন এর ফলে যেটা হচ্ছে সেটা হলো সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়েছে, দেশে দেশে উৎপাদন কমে গেছে, দেশে দেশে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা বন্ধ হয়ে গেছে, যার ফলে অনেকগুলো সেক্টর খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত, যেমন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইন্স, এই পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, এটা টোটালি মোটামুটি স্থবির বলা যাবে এখন। কারণ প্রায় দেশে তো সীমান্ত বন্ধ করে দিয়েছে, অনেকে খুলেও নেয়, এখন এয়ারলাইন গুলা বন্ধ। তো অবভিয়াসলি এটার একটা নেতিবাচক প্রভাব সবার উপরে পড়বে এবং অর্থনীতির একটা বৃহদাংশের উপরে পড়বে। সেভাবে যদি আমি যাই, এরকম প্রতিটি অর্থনীতির প্রতিটি সেক্টরেই কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন যেটা পারভেজ সাহেব বললেন যে জিডিপি, সরকারের কথা যদি আমরা শুনি, যে যদি বিশ্বাস করি 5.4% আমাদের প্রবৃদ্ধি হয়েছে গত অর্থ বছরে, তো তাহলে তো আর এটাকে নতুন করে মানে রিঅর্গানাইজ করা তো দরকার নাই। 5.2% তো অর্থনৈতিক প্রবৃদ্ধি কম না, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ বলছে যে মালয়েশিয়া প্রবলি 17% কন্ট্রাকশন করছে, মানে প্রবৃদ্ধির পরিবর্তে পিছন দিকে যাচ্ছে। সেম থিং থাইল্যান্ড প্রবলি 13 থেকে 14% কন্ট্রাকশন করছে ইন দ্য লাস্ট 2 কোয়ার্টারে। তো সেখানে আমরা গত অর্থ বছরে আমরা যদি 5.4% যদি প্রবৃদ্ধি লাভ করি, তাহলে তো আর রিঅর্গানাইজেশন করার তো কোনো দরকার নাই। এক, তবে প্রশ্নটা হলো যে এই যে সরকার যে কথাটা বলছেন যে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.4% হচ্ছে, সেটা কি বিশ্বাসযোগ্য কিনা? কারণ অর্থমন্ত্রী কিন্তু তার বাজেট বক্তৃতায় কিন্তু বলছে যে বাংলাদেশে 5.2% কিন্তু উনি বাজেটে বলছে। কিন্তু নর্মালি একটা দেশের অর্থনীতিতে যদি আপনি আউটপুটকে মাপতে যান, এটা তো অন্তত 3 মাস, 2 মাস বা 4 মাস সময় লাগে। তো অর্থমন্ত্রী যখন বাজেট বক্তৃতায় বলছেন যে 5.2% বা 5.4% প্রবৃদ্ধি হবে, সেটা আমরা ধরেই নিয়েছিলাম যে এটা হয়তো মার্চ বা ফেব্রুয়ারি মাসের একটা হিসাব থেকে উনি বলছেন। কিন্তু এটা খুব আশ্চর্যজনক যে তার 4 মাস পরে যখন সবকিছু বন্ধ, যখন এই গণনার পরে নাম্বার করে পরিসংখ্যান নেওয়ার পরে যখন এপ্রিল, মে, জুন 3 মাস ধরে বাংলাদেশের অর্থ করতে পারেন যে একদম অচল, অন্যান্য দেশের মতো বাংলাদেশ একা না, সেখানে ওই ঘুরে গিয়ে 5.4% কিভাবে হইলো, এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। অতএব আপনি বলতেই পারেন যে আমার মতো আছে অনেকেই
যে এই নাম্বারটা আমি বিশ্বাস করি না। বাট ফ্যাক্টস ফিগার তো আসলে যেটি মিস্টার পারভেজও বলছিলেন যে ফ্যাক্টস ফিগার দিয়ে তো আসলে বিবেচনা করার চাইতে আমরা বাস্তবে আসলে কি দেখছি সেটাই বিবেচ্য বিষয় হওয়া উচিত। তাহলে বাস্তবে আপনাকে বলতে হবে যে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে বাংলাদেশ, তাহলে বাস্তবে দেখতে হবে ব্যবসা বাণিজ্য সবই ঠিক চলছে। কিন্তু পারভেজ সাহেব তো নিজেই বললেন 3 মাস বন্ধ থাকার পরে আস্তে আস্তে পোশাক শিল্পটা শুরু করছে। যতটুকু আমি জানি আমরা এখন 56-57% রপ্তানি বাড়ছে পোশাক শিল্পে গত 1 মাসে। তো এটা আরো বাড়বে, অবশ্যই বাড়বে। কিন্তু যারা নিচ্ছে সেই দেশেও তো কনজাম্পশন বাড়তে হবে, সেই দেশের অর্থনীতি তো সচল হতে হবে। তারা আমাদের দেশ থেকে কিনছে, তারা তো ওরা তো ব্যবহার করবে। কিন্তু যে দেশে যে কনজিউমার গুলা যে জিনিসগুলো আমাদের থেকে কিনে সেটা তো ব্যবহার করার জন্য সেই দেশের অর্থনীতি সেরকম থাকতে হবে, সে দেশের কনজিউমারকে সেই আর্নিং থাকতে হবে, আয় উপার্জন বাড়তে হবে। এখন আমেরিকার মতো জায়গায় এখনো 10 মিলিয়ন লোকের বেশি আছে আনএমপ্লয়মেন্ট রোল। একই জিনিস আপনি যদি মানে ইউরোপে যান, তো এখন ওদের বললেই যে এক্সপোর্ট বেড়ে যাবে তা না, তবে এটা বাড়বে আস্তে আস্তে, এটাতে কোনো সন্দেহ নাই আমার। আরেকটা জিনিস পারভেজ সাহেব বলছে যে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের বর্তমানে কোভিড এর সময় অফকোর্স আমাদের কৃষি ইজ ডুইং ভেরি ওয়েল, কিন্তু স্বয়ং সম্পূর্ণ বলাটা এটা আমার মনে হয় ঠিক না। এই জন্য যে আমরা যে শুধু ভাত খাই, এখন বাংলাদেশের কৃষি রাইস বায়ার্স, তারপরেও কিন্তু আমরা রাইস ইম্পোর্ট করি, প্রতি বছরে ইম্পোর্ট করি আমরা। আর আপনি যদি রাইসের সাথে বাকি সিরিয়াল গুলো আপনি দেখেন, আমরা গম মানে হুইট, আমরা 7 থেকে 8 মিলিয়ন টন গম আমাদের বাংলাদেশে লাগে। আমরা প্রোডাকশন করি মাত্র 6 থেকে 7 লক্ষ টন। কারণ আমাদের ছেলেবেলার তো ভাই 3 বেলা ভাত খায় না, তারা সকালে পাউরুটি চায়, ওই রাত্রে পরোটা চায়। অতএব এখন যদি আমরা যদি ধরেন চাল যদি আমাদের ইম্পোর্ট কম লাগে, আমরা সংখ্যা বলা যাবে না। কিন্তু সেই সংখ্যা কত? সেই সংখ্যা সকালে পাউরুটি চায়, রাতে পরোটা খায়, বাংলাদেশে সেই সংখ্যা কত? সেটা তো খুব বেশি না। সেই সংখ্যা যদি একজনও হয়, জি, আর ইট ডাজ নট ম্যাটার। আপনার তো এটা সত্য কথা যে আপনার 9 লক্ষ টন হুইট বছরে লাগে, আপনি প্রোডাকশন করেন 5 লক্ষ টন, সরি 9 মিলিয়ন টন, অর্থাৎ 85 থেকে 90 লক্ষ টন আপনার ইম্পোর্ট লাগে। অতএব ওটা যদি একজনও খায়, এটা তো অস্বীকার করার উপায় নাই যে আমাদের 9 মিলিয়ন টন হুইট লাগে বছরে। আপনি আসছেন ভুট্টা, আমি সিরিয়াল লাইনে যাচ্ছি, ভুট্টাতে বাংলাদেশে লাগে 7 মিলিয়ন টন, আমরা প্রোডাকশন করি পাই এখন 6 মিলিয়ন টন। এটা সত্যি কথা। তো বিকজ ভুট্টাটা তো আমরা খাই না, ভুট্টাটা মোস্টলি গোস তো লাইভ স্টক, কিন্তু আমরা তো চিকেন খাই। অতএব খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এটা বলা যাবে না। তবে যদি আমরা রাইসের কথা বলেন তাহলে আমরা ক্লোজ টু স্বয়ং সম্পূর্ণ। তো আমার একটা কথা হলো যে এই কোভিড এর ফলে বাংলাদেশ না, পৃথিবীর প্রতিটি অর্থনীতি ক্ষতিগ্রস্ত এবং নেতিবাচক ভাবে। এখন ভবিষ্যতে আমরা কিভাবে পুনর্গঠন বলেন, পুনরুদ্ধার বলেন, এটা আমি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিত আমি দেখতেছি, আমি পুনর্গঠনও দেখি না, পুনরুদ্ধারও দেখি না। ধরেন প্রণোদনা, পেপারে নিত্য নৈতিক ভাবে আসতেছে যে 57% লোক যারা এই প্রণোদনা বলতেছে, বাট আসলে তো প্রণোদনা না, এটা হলো এক ধরনের নতুন করে লোন দেওয়া। 57% লোক যারা লোন চাইছে এই প্যাকেজের আওতায়, তারা কিন্তু লোন পায় নাই এখন। 1 2 নম্বর হলো যে তাইলে এই যে পুনরুদ্ধারটা আপনি কিভাবে করবেন, পুনর্গঠনটা কিভাবে করবেন? হ্যাঁ, কিছু বড় বড় ব্যবসায়ী আছে, তারা পাচ্ছে, যারা সরকারের আনুকূল্যে আছে, যারা বড় বড় ব্যবসায়ী, ব্যাংক অনেক তাদের কাছে মানে জিম্মি হইয়া আছে, তারা তো পাবেই। সরকারের সাথে যারা যুক্ত আছে তারা তো পাবেই। কিন্তু সাধারণ ব্যবসায়ীরা অনবরত ভাবে কমপ্লেন করে যাচ্ছেন যে তারা ব্যাংক থেকে ঠিক মতো ওই প্যাকেজের আওতায় ওনারা লোন পাচ্ছেন না। এটা হলো সত্য কথা, আমি নিজেও জানি। তো সেজন্য আমি বলতে, দেখেন, পুনরুদ্ধার বা পুনর্গঠন অর্থনীতিকে যাই বলেন, অন্তত আবার চোখে এখনো ধরা পড়ে না। 1 2 নম্বর হলো আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা সামনে আসতেছে, কারণ আমি দেখতেছি ধনী দরিদ্রের বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে। পারভেজ সাহেব খুব ভালোভাবে কথাটা বলছেন যে
ইনফর্মাল সেক্টরে তো আমরা দেখতে পাচ্ছি না এখন। অতএব আমরা যদি খুব ভালো থাকি, জিডিপি ইম্পর্টেন্ট, কিন্তু জিডিপি দিয়েই তো আপনি অর্থনীতিকে মাপেন, আর কোন পাশে মাপান, আর তো কোন তন্ত্র নাই। অতএব জিডিপি দিয়েই আপনি দেশের টোটাল অর্থনৈতিক আউটপুট বা প্রোডাকশন আপনি কি করলেন একমাত্র মাপার যন্ত্র এখন না। বাট একটা জিনিস যে জিডিপি তো অনেকেই বলছে যে জিডিপির হিসাব নিকাশে ফাঁক ফোকর আছে, অনেক সমস্যা আছে। তারপরে এই গ্রোথ যে প্রবৃদ্ধির কথা বলি সেটি ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, আপনি বৈষম্যের কথা বলেন। আর পৃথিবীর অনেক দেশই তো এখন বলছে, যেমন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়শই বলেন যে জিডিপি কেন্দ্রিক যে অর্থনীতি বা উন্নয়নের ধারণা, এই ধারণা থেকে আসলে পৃথিবীকে বের করে আনতে হবে। আমি একটু বলি, 1 সেকেন্ড শুধু। জি, আমি একটা হলো প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ গত বছর থেকে অর্থনীতি কতটুকু বড় হলো বা প্রোডাকশন কতটুকু দেশে বাড়লো সেটা। আর একটা হলো অর্থনৈতিক উন্নয়ন, যেখানে মানুষের জীবন মান নিয়ে মানে ভাবা হয়। তো এখন আমার কথা হলো, আপনি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, সাথে যদি মানুষের এভারেজ মানুষের জীবনযাত্রার মান কমে যায়, তাহলে সেই প্রবৃদ্ধি অনেক বৈষম্য বাড়ায়। জি, আসবো আপনার কাছে। আনোয়ার আলম চৌধুরী যে কথাগুলো বললেন, মিস্টার আব্দুল আল মিন্টু আপনি শুনছিলেন, এবং একটা কথা ঠিক যে আমরা যতই স্বাভাবিক হই না কেন বা স্বাভাবিক করবার চেষ্টা করি, পৃথিবীর অন্যান্য দেশের স্বাভাবিকতার সঙ্গে আমাদের অর্থনীতির অনেক নিবিড় সম্পর্ক রয়েছে, এবং সেটা আসলে শেষ পর্যন্ত প্রভাব ফেলবে, যেটি ওনার কথা বেরিয়ে এসেছে, খানিকটা আপনিও বলছিলেন। আমার প্রশ্ন যে আসলে চ্যালেঞ্জেস গুলো কি এখন সামনে, যেটি বলছেন যে আপনি দাঁড়াচ্ছে, তারপরও সামনে কি কি চ্যালেঞ্জ আছে? আমরা হয়তো আরো বিস্তারিত বলছেন। জি, মিন্টু ভাই তো খুব সুন্দর কথা বলেছে। আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, জিডিপি গ্রোথ দিয়ে আসলে খুব হ্যাপি হওয়ার কোনো কিছু নাই। ইম্পর্টেন্ট হলো গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট, ইটস এ টু ডিফারেন্ট থিং। যে জিনিসটা মিন্টু ভাই বোধহয় বলার চেষ্টা করছে, সেই জায়গাতেই আমি কিন্তু বলার চেষ্টা করেছিলাম, সেটা হলো যে বৈষম্য কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাদের কাজ করতে হবে এমপ্লয়মেন্ট ক্রিয়েটটা কিভাবে ধরে রাখতে পারি আমরা। এমপ্লয়মেন্ট ক্রিয়েটটা যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু বৈষম্যটা, যে সোশ্যাল যে এই ইকোনমির যে দারিদ্র বিমোচন বলতে যেটা বোঝায়, সেই জায়গাটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু কমে আনতে হবে, এবং সেটার জন্যই জবটাকে ধরে রাখাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উনি যেমন একটা কথা বলেছে যে খাদ্য আমরা স্বয়ং সম্পূর্ণ না। দেখেন, আমরা কিন্তু অনেকে, আমরা এই যারা ওয়েল অফ, তারা কিন্তু অনেক জিনিস নষ্টও করি, কিন্তু এইসব ক্রাইসিস টাইমে কোনো কিছু নষ্ট করা যাবে না। কিন্তু আমাদেরকে প্রপার যতটুকু দরকার ততটুকুই কিন্তু ইউটিলাইজেশনের মধ্যে থাকতে হবে। যদি থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমাদের এই গম বলেন আর বলেন, এগুলি ইম্পোর্ট করার দরকার খুব একটা বেশি হবে। বাট যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসে অপরচুনিটি, অনেক অপরচুনিটি ক্রিয়েট করে। যেমন ধরেন, নাম্বার 1, আমরা কিন্তু এখন আমাদেরকে রিস্ট্রাকচার করা উচিত যে আমরা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা কিভাবে ডেভেলপ করবো ইনস্টিটিউশনাল ওয়াইজ। যে জিনিসটা আমি দেখেছি যে সরকার এখন কিন্তু চেষ্টা করছে, যে আপনি দেখেন যে দুর্নীতির এগেইনস্টে কিন্তু সরকার খুব জোরে সোরে নেমেছে। এই যে আজকে আমি যদি দেখি রিজেন্সি হসপিটাল নিয়ে, এই ধরনের আরো অনেক যেসব জিনিসগুলি সরকারের যে পারচেজ করে সরকার ডিফারেন্ট ইনস্টিটিউশন গুলা, সেগুলি কিন্তু এখন একটা ইয়ার মধ্যে ডিসিপ্লিনের দিকে কিন্তু নিয়ে আসার একটা বিরাট সম্ভাবনা বা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হয়েছে। আমরা সবসময় বলি অ্যাকাউন্টেবিলিটি কিন্তু বাংলাদেশে নাই সব অর্গানাইজেশন গুলি, গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলিতে। আই থিঙ্ক দ্যাট দিস ইজ এ হাই টাইম যে আমরা এখন এটাকে সামনে রেখে কিন্তু এই জায়গাগুলি আমরা যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক কিছুই কিন্তু ভবিষ্যতে করা সম্ভব হবে। অপরচুনিটি বলতে আমি আরো যে জিনিসগুলি বলি, যে দেখেন আজকে এই কোভিড কারণে চায়নার সাথে আমেরিকা বলেন আর ইউরোপ বলেন, প্রত্যেকের একটা মানে নেতিবাচক একটা রিলেশনশিপ ডেভেলপ করে গেছে, নেগেটিভ। এবং ওরা কিন্তু ওই দেশে ইনভেস্টমেন্ট করতেও চাচ্ছে না, এবং ওই দেশ থেকে ইম্পোর্টও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে চাচ্ছে। যে জিনিসগুলি চায়না মাস স্কেলে করছে,
সেগুলি মেজরিটি কিন্তু লেবার ইন্টেন্সিভ এবং অনেকগুলি আবার খুব লো প্রাইস আইটেমের জিনিসও, এবং যেই জিনিসগুলি ওরা রিলোকেট করার জন্য চায়নাও এখন কিন্তু মোটামুটি নীতিগতভাবে চিন্তাও করছে এবং তারা সেই কাজগুলি করছে। এবং ইউরোপ আমেরিকা তারাও কিন্তু আজকে আমরা দেখেছি ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, ইভেন ইন্ডিয়াও পাগল হয়ে গেছে যে ওদের ইনভেস্টমেন্ট গুলি এখন নেওয়ার জন্য এই টাইমে। সো বাংলাদেশের জন্য এই অপরচুনিটি, দেয়ার ইজ এ বিগ অপরচুনিটি যে আমরা কেন খালি গার্মেন্টস এর দিকে নির্ভর করব? Why not we go with a light engineering? Why not we go to agro process, food process industry? Why not we go in the blue ocean economy? এই জায়গাগুলা অ্যাড্রেস করার একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়ে গেছে কিন্তু, যে আমরা যাতে এই জায়গাগুলোতে এখন অ্যাড্রেস করতে পারি যেগুলি লেবার ইন্টেন্সিভ। লাইট ইঞ্জিনিয়ারিং ইজ এ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। সো এই জায়গাগুলা, এগুলি করতে গেলে যে এরিয়াতে আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে সরকারকে, সেটা হলো এডুকেশন সিস্টেম। তার মানে হলো টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউট গুলি এই মুহূর্তে খুব জরুরি দরকার হয়ে গেছে। আমি কিন্তু এখন আবারও বলতে চাই, হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এই কাজগুলি কিন্তু করতে পারে, যেটা বাংলাদেশে স্টাবলিশ হওয়া উচিত। আমি এখনো কিন্তু মনে করি আজকে যদি এই টেকনিক্যাল ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট ওগুলি কেন সেট আপ হবে, তাদেরকে তারা ডেভেলপ করবে, কোন পারপাজে ডেভেলপ করবে, এই জায়গাগুলো যদি ক্লারিফাই না করা হয় তাহলে কিন্তু টেকনিক্যাল ইনস্টিটিউট নামে মাত্র করে কিন্তু কোনো লাভ হবে না কিন্তু। এবং এই যে আজকে যদি লাইট ইঞ্জিনিয়ারিং করার জন্য যদি আমরা ইনস্টিটিউটগুলি ডেভেলপ করি এবং সেগুলির জন্য, তখন দেখা যাবে যে সেখানে শিক্ষকেরও কিন্তু অভাব রয়ে গেছে। এবং আজকে যে আমি লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলি বানাবো, ওগুলির যে কনসেপ্ট, যে আইডিয়া গুলা, যে মেশিনারি গুলি, সেগুলি সম্বন্ধে কিন্তু আমাদের এনাফ ওই ধরনের ধারণাও কিন্তু নাই। আজকে যদি আমি এখন জাপানের সাথে বলেন, জার্মানির সাথে বলেন, যারা মোটামুটি দাঁড়িয়ে আছে বাংলাদেশের পাশেই, তারাও কিন্তু ইন্টারেস্টেড ফ্রি এই ধরনের শিক্ষক এখানে পাঠাতে এবং কোলাবোরেট করতে বাংলাদেশের সাথে, টেকনিক্যাল ইনস্টিটিউট গুলির সাথে, যেখানে আমরা বাচ্চাগুলাকে এই এডুকেশনে যদি আমরা দীক্ষিত করতে পারি, তখন অটোমেটিক্যালি এই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি গুলি কিন্তু চলে আসবে। সো আমার মনে হয় যে এই যে অপরচুনিটি, আজকে ব্লু ওশেন বলেন, আমরা কিন্তু খালি দেখি ব্লু ওশেন, আমরা মুখে বলছি, বাট আমরা ব্যক্তিগতভাবে আমরা কেউই কিন্তু সেটাকে কিভাবে রিঅর্গানাইজ করা যায়, রিস্ট্রাকচার করা যায় এবং কিভাবে সেখান থেকে আমরা বেনিফিট নিতে পারি, সেগুলি নিয়ে কিন্তু আমরা ঠিক ওইভাবে কিন্তু কাজ করছি না। আমি যতটুকু জানি যে মিনিস্ট্রি করা হয়েছে আন্ডার মিনিস্ট্রি অফ মিনারেল এবং রিসোর্স, সেটা দিয়ে কিন্তু এটা হবে না। এটা কিন্তু প্রপারলি একদম ডেডিকেটেড করে দিতে হবে, স্পেসিফিক করে ফেলতে হবে। এবং সেখানে কিন্তু তখন বুঝতে পারবে, যখন ডেডিকেটেড হবে তখন বুঝতে পারবে যে এখানে কি ধরনের রিসার্চের দরকার হবে, কি ধরনের প্রোডাক্ট আসলে আমরা নিতে চাই। আজকে আমরা ব্লু ইকোনমি বলি, অথচ আমরা ইনকাম করি কিন্তু অনলি $5 বিলিয়ন, যেটা $3 ট্রিলিয়ন রিসোর্স ইজ অ্যাভেলেবল হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে কেন আমি কথাগুলি বললাম। আজকে বে অফ বেঙ্গল, যে আমাদের যে বঙ্গোপসাগর, এই সাগরে আমাদের যে এরিয়া 1,18,000 কিলোমিটার, সেখান থেকে আমরা মাত্র $5 বিলিয়ন ইনকাম করি। দিস ইজ অনলি জাহাজের এই কন্টেনার ভেসেল গুলি আসে যায়, ওর ইনকাম করি। আমরা ট্যুরিজমও করি না, আমরা ফিশও করি না। আমরা যে টোনা ফিশ করেই কিন্তু আমরা কয়েক $বিলিয়ন কিন্তু কামাইতে পারি। অথচ আমাদের জাহাজগুলি, ট্রলার গুলি কিন্তু 40 কিলোমিটারের বেশি যায় না, যেখানে 264 কিলোমিটার পর্যন্ত লেন্থ আছে। দেন মাটির নিচে যে কত ধরনের ওশনের ভিতরে রিসোর্স রয়ে গেছে, এইগুলো কিন্তু আমাদের জানা নাই কিন্তু। সো স্পেসিফিক যে এখন কিন্তু এই ধরনের কনসেপ্ট গুলি কিন্তু চলে আসা উচিত, যেগুলি আমাদেরকে ভবিষ্যতে আসলে হেল্প করবে। কারণ বাংলাদেশে পপুলেশন আমরা 17 কোটি, দেশটা কিন্তু ছোট, বাট টুগেদার উইথ দিস রিসোর্সেস ইজ এ হিউজ। হিউম্যান রিসোর্স ইটসেলফ ইজ এ বিগ রিসোর্স আমি মনে করি। কারণ বাঙালি তো খুব কুইকলি লার্নার এবং তারা একটু এগ্রেসিভ মাইন্ডেড। সো আমরা কিন্তু বাই বর্ন ব্যবসায়ী টাইপ ক্যারেক্টার। হোয়াট উই নিড ইজ গভর্নমেন্টকে একটু হেল্প করা, টু আইডেন্টিফাই যে মিন্টু ভাইয়ের মতন মানুষ যারা কিন্তু খুব স্টাডি করে। আমি কিন্তু মিন্টু ভাইকে ব্যক্তিগতভাবে দেখেছি সব সময় যে উনি কিন্তু প্রচন্ড পড়াশোনা করে এবং উনি দেওয়ার চেষ্টা করে। আজকে দিস ইজ এ টাইম যে আমরা সবাই কিন্তু আসলে এই জায়গাগুলি এখন অ্যাড্রেস করা উচিত। এবং বর্তমানে যেটা আমি
আগাগোড়াই বলার চেষ্টা করলাম যে এই মুহূর্তে যে পিলারে আমরা দাঁড়িয়ে আছি, এগ্রিকালচার এবং এক্সপোর্ট এন্ড ফরেন রেমিটেন্স, এই তিনটা এখনো কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার মতন ক্যাপাসিটি রাখে। সো ইটস নট রিস্ট্রাকচারিং, ইউ ডোন্ট নিড ইট, হোয়াট ইউ নিড ইজ রিজেনারেট দ্য আদার থিংস কিন্তু। এবং তাহলে দেখা যাবে যে আগামীতে আমরা কিন্তু এই এমপ্লয়মেন্ট যদি আমরা ক্রিয়েট করাইতে পারি, তাহলে এই বৈষম্যগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসবে। এবং বাংলাদেশ গার্মেন্টস এর উপর খালি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। বাংলাদেশ এই ফরেন রেমিটেন্সের জন্য, ম্যান পাওয়ার ব্যবসার জন্য এই আনস্কিল লোক পাঠানোটাই কিন্তু ইম্পর্টেন্ট না। বিদেশে সবসময় ইউরোপ আমেরিকাতে বলেন আপনি প্রচুর হিউম্যান রিসোর্স কিন্তু ওদেরও দরকার কিন্তু রয়ে গেছে, এবং ওরাও চায় স্কিল লোক। সেই স্কিলও কিন্তু তখন অটোমেটিক্যালি টেকনিক্যাল এবং ভোকেশনাল যদি আমরা প্রপারলি অ্যাটেনশন দিতে পারি, দেন উই ক্যান অ্যাড্রেস দোজ এরিয়া অলসো, এবং আমরা দিনকে দিন আরো এগিয়ে যেতে পারবো। মিস্টার আব্দুল আল মিন্টু, যেটি মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ বলছিলেন যে আমাদের আসলে আরো ডাইভার্সিফিকেশন দরকার, এবং সেটা চিন্তার ক্ষেত্রেও আসলে দরকার। এবং তিনি ওই যে বৈষম্যের কথা, কর্মসংস্থানের কথা বলছেন, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন। তো আমাদের এখানে একটা বড় সংকট হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই সংকটগুলো আছে, এবং আমরা আসলে অনেক কিছু ম্যানেজ করতে পারি না। হয়তো স্বপ্নও দেখতে পারি, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজ করে সেখানে আবার গভর্নেন্সের সঙ্গে সম্পর্কিত পুরো বিষয়টা। এবং আমাদের ইকোনমিক সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যেভাবেই বলি না কেন, গত কয়েক বছর ধরে প্রচুর অনিয়ম, অনাচার, দুরাচার এই খবরগুলো আছে, এবং দীর্ঘকাল ধরেই আছে আসলে। এবং এগুলো নিয়ে রিফর্মসের কথাও বলা হয়, কিন্তু কাজ শেষ পর্যন্ত আসলে সেই কাজগুলো হয়ও না। তো এই জায়গাগুলোতে একটু আপনারা যদি অ্যাড্রেস করেন দুজনে মিলেই। প্রথমে আপনি, মিস্টার আব্দুল আল মিন্টু। প্রথমে আমি একটু বলি, পারভেজ সাহেব যে কথাগুলো বলছে, অ্যাকচুয়ালি এগুলি একটা কথার সাথে দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নেই। এগুলি বাংলাদেশে দরকার। এখন প্রশ্নটা হলো যে এগুলি আমরা কিভাবে অ্যাচিভ করব। যেমন উনি বলছে দারিদ্র, আমি একটা কথা বলি, দারিদ্র বিমোচন তো এখন বাদ দেন, বর্তমানে কিন্তু দারিদ্রতা বেড়ে যাচ্ছে না, শুধু বাংলাদেশের ইস্যু না, বেড়ে বা অন্যান্য দেশেও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি দারিদ্রতা নিরসন করতে চাই বা দারিদ্রতার হার কমাতে চাই, তাহলে ওনার সাথে আমি একমত যে আমাদেরকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। এমপ্লয়মেন্ট তো ক্রিয়েট অনলি হতে পারে যদি আমরা বিনিয়োগ বৃদ্ধি করতে। না, প্রশ্নটা হলো যে বিনিয়োগ বৃদ্ধির জন্য তো বিনিয়োগের একটা পরিবেশ অত্যন্ত জরুরি, যে পরিবেশে দুর্নীতি হবে কম, যেটা সেখানে পরিসংখ্যানে সরকার ডিপার্টমেন্ট গুলা মিথ্যা পরিসংখ্যান দিবে না, যেখানে যেদিকে এখন বিনিয়োগ তো বৃদ্ধি হবে যদি আমার সঞ্চয় বাড়ে। তো এখন যদি দরিদ্রের বৈষম্য যদি বেড়ে যায়, সেখানে যদি সাধারণ লোকেরা সঞ্চয় করতে না পারে, বিকজ তাদের খরচ অনুযায়ী আয় কম হচ্ছে, তাহলে বিনিয়োগের টাকাটা কোত্থেকে আসবে? ঐতিহাসিক ভাবে যে কোনো দেশে যত বেশি বিনিয়োগ হচ্ছে, 97% ক্যাপিটাল আসে নিজস্ব সঞ্চয় থেকে, মাত্র 3% আপনি বিদেশ থেকে লোন নিতে পারেন, সাপ্লায়ার ক্রেডিট নিতে পারেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে পারেন, যেখান থেকে ইচ্ছা এখানে নেন। 3 থেকে 3.5% আপনি বিদেশ থেকে লোন নিতে পারেন, বাকিটা কিন্তু আপনার সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো বাংলাদেশে বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি আপনাকে বলতে পারি আমাদের সঞ্চয় কমে যাচ্ছে, আর সঞ্চয় যেগুলি হচ্ছে সেগুলি সরকার লোন নিয়ে খরচ করতেছে। এবং আমরা যেভাবেই বলি যে যে একটা বাজেট দেওয়া হয়েছে, এই নাম্বারগুলো যদি আপনি দেখেন, সেভাবে তো কোনো ভিএটি বলেন, ট্যাক্স বলেন, কাস্টম ডিউটি বলেন, লোনে আসবেন। অতএব সরকারও নির্ভর করবে ব্যাংক লোনের উপরে, আমরা প্রাইভেট সেক্টরও নির্ভর করবো ব্যাংক লোনের উপরে। তার সাথে আছে আপনার শাসন ব্যবস্থা কেমন এই দেশে। লাস্টে আমি একটা কথা বলবো যে যেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নাই, আমি কারো দোষ দিচ্ছি না, সরকারের দোষ দিচ্ছে না, বিরোধী দলকে দোষ দিচ্ছে না। এরকম স্থিতিশীল অবস্থা তো বাংলাদেশ বহু বছর দেখেনি। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে রাজনীতিতে কোন উত্তাপ নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, সহিংসতা নাই। এর চাইতে আর স্থিতিশীলতা কি হবে মিস্টার আব্দুল আল? আপনাকে ঘরে বন্ধ করি, এবং আমরা তো দুই একজন ব্যতিক্রম বাদ দিলে সমস্ত ব্যবসায়ী নেতারা যখন কথা বলেন, তারা বলেন এর চাইতে আইডিয়াল সিচুয়েশন আর পৃথিবীতে হতেই পারে না। শুনেন, আপনি যে স্থিতিশীলতার কথা বলতেছেন, আমি সেই একই কথা বলতেছি নাকি। এখন স্থিতিশীলতা হলো আপনি একটা কথা বলবেন,
অবশ্যই তো গত 3-4 মাসের ইস্যু না। একটা কথা বলবেন, আপনার নামে একটা মিথ্যা কেস দিয়ে আপনাকে জেলে ঢুকে। এখন শুরু হয়েছে একটা কি সাইবার সিকিউরিটি অ্যাক্ট না কি একটা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি আপনাকে ধরে নিয়ে যাবে। ওই যে তৌফিক ইমরোজ খালেদিকে ধরে নিয়ে গেছে না, মানে ধরে নিয়ে গেছে বা পালাইয়া যায়, একটা কিছু তো হচ্ছে। তো এখন কথাটা হলো ওই স্থিতিশীলতার কথা আমি বলতেছি না। পলিটিক্যাল স্টেবিলিটি কি, এটা ডেফিনিশন আছে একটা, যেখানে একটা ভালো পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হবে, সেখানে ভালো অপোজিশন থাকবে, অপোজিশন সরকারের দোষ তুলে ধরবে, ওই ধরনের কথা আমি বলি, যেখানে আপনার ন্যায় বিচার মানুষ পাবে। আমি তো ভাই কোনো কোর্টে ন্যায় বিচার পাই নাই, আমাকে ধরে নিয়ে গেলে ধরে নিয়ে যাবে। আমি আপনাকে বলতে পারি, আমি বিদেশে ছিলাম, আমার নামে 5টা কেস হচ্ছে, আমি কোর্টে পাসপোর্ট দেখালাম যে ভাই আমি তো এই সময় থেকে এই সময় বিদেশে ছিলাম, তাহলে আমি কিভাবে পুলিশ মারলাম? ওই কোর্ট তো কিছু বললো না পুলিশকে। অতএব আপনার সমাজে ন্যায় বিচার অত্যন্ত জরুরি। জবাবদিহিতা তো আসবে পরে, জবাবদিহিতা কিভাবে আসবে? ন্যায় বিচার এবং ইম্পার্শিয়াল জাস্টিসের মাধ্যমে একটা সমাজে অনলি জবাবদিহিতা আসতে পারে। এখন যদি আপনি যেটা পারভেজ সাহেব বলছে কথাটা সত্য, ওই একজনকে টুকটাকে এখান দিয়ে ধরছে শাহেদকে, ওইখান দিয়ে আরেকজনকে ওই ধরছে। শাহেদের টক শো গুলা কোনোদিন দেখছেন? ও তো একাই যথেষ্ট ছিল আওয়ামী লীগের জন্য, ও একাই যথেষ্ট ছিল, আর কেউ লাগতো না। তো সেজন্য বলতেছি, দেখেন এই বিনিয়োগ, আমি ওনার সাথে একমত 100% যে আমাদের দারিদ্র্যের হার কমাতে হবে, আমাদের বৈষম্য কমাতে হবে সমাজে। সেটা করতে হলে বিনিয়োগ দরকার। তাহলে বিনিয়োগের জন্য যেই পরিবেশটা দরকার, সেই পরিবেশটা এটা সরকারের দায়িত্ব। তখন দেখবেন এই পুনর্গঠন বলেন, পুনরুদ্ধার বলেন। আপনি এবারে কোরবানির চামড়ার অবস্থা দেখেন, সত্য করে বলেন যে পড়েন নাই আপনারা? চামড়াটাকে ঠিকমতো ম্যানেজ করা হচ্ছে। চামড়া তো আমাদের একটা মেজর এক্সপোর্ট। এই মিসম্যানেজমেন্টের জন্য যদি চামড়াটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই চামড়াটা তো আমরা এক্সপোর্ট করতে পারতাম। তো সেজন্য বলতেছি, দেখেন এগুলি কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু বলার দরকার নাই। তবে আমি পারভেজের সাথে একমত, পারভেজ সাহেবের সাথে, যে একটা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হয়েছে বিকজ অফ দ্য কোভিড। এই অপরচুনিটিকে মানে ক্যাচ করা বা সদ্ব্যবহার করা অপরচুনিটি, এটা অত্যন্ত জরুরি। এবং উনি অনেকগুলো কথা বলছে, সেগুলি আমি এগ্রি করি। আবার আমিও কিছু কথা বললাম, এগুলির একত্র সমাবেশ যদি আপনি করেন, তাহলে একটা বিনিয়োগের পরিবেশ দাঁড়াবে দেশে, যেই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্মসংস্থানের দারিদ্রতার হার কমবে, এবং আপনার সেই সাথে দেশের উৎপাদন ব্যবস্থা আরো সমৃদ্ধ হবে, উৎপাদনও বাড়বে, জিডিপি অটোমেটিক্যালি প্রবৃদ্ধি হবে। জি মিস্টার পারভেজ, মানে ইকোনমি, পলিটিক্যাল ইকোনমি, মিস্টার আব্দুল আল মিন্টু ইকোনমির মধ্যে পলিটিক্যাল ইকোনমি নিয়ে আসলে আলোচনা করবার চেষ্টা করেছেন। মানে এখন তো আসলে ইকোনমির আলোচনা, পলিটিক্যাল ইকোনমির আলোচনা। জি না, বাংলাদেশে আপনি কিন্তু একটা সুন্দর কথা বলছেন যে এই অবস্থা কিন্তু অনেক বছর ধরেই কিন্তু আছে, বাট গত 8-10 বছরে যে সিচুয়েশন, সেখানে কিন্তু ইনভেস্টারও ইনভেস্টমেন্ট করছিল, প্রাইভেট সেক্টরও, এবং বিদেশের ইনভেস্টারও কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছিল। তার মানে তারাও কিন্তু ধরে নিছে যে এখানে তো আর সেই হরতালও নাই, সেই মার্কেটও নাই, ইট ইজ একটা ডিসিপ্লিন কান্ট্রি, এবং ওই সেন্সে ডিসিপ্লিন যে এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। মিস্টার চৌধুরী, বিনিয়োগ পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক ছিল কিনা গত কয়েক বছর? গত 3 বছর যদি বলি আমি অনেস্টলি, সেটা হলো গত 3 বছর আসলে প্রাইভেট সেক্টর থেকে সেইভাবে বিনিয়োগ আসে নাই, এবং সেই বিনিয়োগটা না আসার পেছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল কস্ট অফ ফান্ড, এবং সরকারের এই আপনি ইলেকট্রিসিটি বলেন, সেই ইলেকট্রিসিটিরও কিন্তু একটা স্বল্পতা ছিল, ইনফ্রাস্ট্রাকচারে কস্ট হাই হয়ে যাচ্ছিল, জমি পাওয়া যাচ্ছিল না, এবং এগুলির কারণেই গত 4-5 বছর ধরে আসলে ইনভেস্টমেন্ট গুলি ওইভাবে হয় নাই। বাট এখন যেমন ইলেকট্রিসিটির সমস্যাটা একটু সমাধান হয়েছে, কিন্তু ইকোনমিক জোন গুলি যেভাবে রেডি হচ্ছে, সেটা আমি আশা করেছিলাম যে আরো তাড়াতাড়ি হবে। বাট আমি মনে করি, যেটা আমি তখনও বলার চেষ্টা করলাম, যে আমাদের আসলে এই জায়গাগুলি অ্যাড্রেস করা উচিত, যে কেন আমরা কুইকলি এই ইকোনমিক জোনগুলি ডেভেলপ করতে পারবো না, কেন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্ডিকেটর যে ডুইং বিজনেস এবং সেটার
ইমপ্রুভমেন্ট ঘটাতে পারবো না। এই জায়গাগুলো যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি, ফাইন্যান্সিং কস্ট যদি আমরা কমাইতে পারি, যেটা সরকার করেছে, বাট এটা আই ডোন্ট নো যে এটা কতদিন ধরে রাখা যাবে, বা এগুলি যদি অ্যাড্রেস ঠিক মতো করা যায়, এগুলি নিয়ে যদি আমরা সবাই মিলে যদি একটু প্রেশার দেই, তাহলে দেখা যাবে যে এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ অটোমেটিক্যালি কিন্তু হবে। যদি এই অংশগুলি আমরা ইমপ্রুভমেন্টটা দেখাতে পারি, অফকোর্স সেফটি সিকিউরিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি তো মনে করি যে বাংলাদেশের সেই সেন্সে সেফটি সিকিউরিটি কিন্তু অত খারাপ না ইন্ডাস্ট্রির জায়গায়, বাট অনেক জায়গায় কিন্তু এখনো ওইভাবে রেস্টোর করে নাই। এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায়, তাহলে বাইরের এরা ইনভেস্টমেন্ট করতে তাদের কোনো বাধা আছে বলে আমি মনে করি না। কারণ ওরা তো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে বাংলাদেশে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। এখানে কি আওয়ামী লীগ না বিএনপি না আওয়ামী লীগ, ওরা বিএনপি আসবে কি আসবে না এগুলির উপরে কিন্তু ওরা দে আর নট ইন্টারেস্টেড। দে আর ইন্টারেস্টেড যে এখানে একটা সরকার এতদিন ধরে আছে, সো ইট ইজ এ স্ট্যাবল ওই সেন্সে। বাট হোয়াট দে নিড ইজ, যেটা আমি আপনাকে বললাম, ল্যান্ডের সিকিউরিটি চায়, ইলেকট্রিসিটি সিকিউরিটি চায়, ফান্ডিং কস্ট এবং তারা যে ইনভেস্টমেন্ট করছে সেটা তারা ঠিক মতো নিতে পারবে টাইমলি, এই জায়গাগুলি কিন্তু চায়। বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে কিন্তু অনেক কাজ করেছে, বাংলাদেশ ব্যাংককে আমি সাধুবাদ দেই। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদেরকে কিন্তু ইকোনমিক জোনগুলি ওই সেন্সে যেইভাবে ডেভেলপ হওয়া উচিত ছিল এবং আরো অ্যাক্সেসেবল হওয়া উচিত ছিল, সেটা কিন্তু সেই ক্ষেত্রে সেই জায়গাগুলি হয়নি। আর আরেকটা যে থার্ড যে জিনিস, যেটা আমি বারবার অনেকদিন ধরে বলার চেষ্টা করছি, সেটা হলো আমাদের এডুকেশন কোয়ালিটি, এবং এডুকেশনটা জবের সাথে রিলেট না, এবং এডুকেশনের কোয়ালিটিটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। এগুলির সাথে কিন্তু কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনি যদি ইকোনমিক জোনের কথা বলেন, রাজনীতির কোনো সম্পর্ক নাই। বাট যারা রাজনীতিবিদ তারা এটা নিয়ে কথা বলতে পারে। বাট আমার মনে হয় যে এগুলি যে কোনো সরকারই থাকুক, আমরা যদি এগুলি চাই সবাই মিলে জোর করে, এগুলি কিন্তু যে কোনো সরকার করতে বাধ্য করবে, কিন্তু এটাতে কারো কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এই জায়গাগুলি যদি আমরা একটু একমত হতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা এগিয়ে যেতে পারবো, এবং আমরা ইনভেস্টার এদেশে ইজিলি আনতে পারবো। এদেশে ইনভেস্টমেন্ট করার জন্য অনেকে কিন্তু পাগল। ওয়ান অফ দ্য রিজন আমাদেরকে বিশ্বাস করে বাঙালি যে এন্টারপ্রেনার, তারা কিন্তু গার্মেন্টস বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, লেদার গুডস বলেন, যেটা নিয়ে আমরা এক্সপোর্ট করতে গেছি, আমাদেরকে ওরা অসম্ভব রকম বিশ্বাস করে বলেই কিন্তু আমাদের গ্রোথ হচ্ছে, বিকজ উই আর কমিটেড পিপল। আমাদের ওয়ার্কাররাও কিন্তু খুব কুইকলি লার্নার, লেস এক্সপেকটেশন, এবং এটা কিন্তু একটা বিরাট ব্লেসিং ইন ডিসগাইজ। সো আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলা, এডুকেশন, আমাদের এই চাওয়াগুলা কিন্তু আমরা সবাই একত্রে কিন্তু চাওয়া উচিত। এখানে ইররেসপেক্টিভ অফ এনি পার্টি হিসাবে কিন্তু আমাদের চাওয়া উচিত, কারণ প্রজন্ম কিন্তু আমাদের সবার। মিস্টার আব্দুল আল মিন্টু, আমি এখন পারভেজ সাহেবের কথা বলে কি বলবো? পারভেজ সাহেব তো সব সুন্দর সুন্দর কথা বলতেছে, সুন্দর কথা তার বিতর্ক হয় না। সুন্দর মানুষ সুন্দর কথা বলবে, আমরা তো অসুন্দর কথা কেউ শুনতেই চাই না। কথা হলো ভাই, একটা সরকার 2009 থেকে 2021 পর্যন্ত হতেছে 12 বছর এক যুগ। তো এই কাজগুলা তো সরকারের করার কথা। আবার আমি যখন বললাম যে সরকারের ব্যর্থতা, তখন তো পারভেজ সাহেব মনে হইলো একটু মানে বলেছে রাজনৈতিক কথা করতে পারে, কিন্তু এখন কথাটা সেটা। কথাটা হলো পারভেজ সাহেব যে কথাগুলা বলছে, এগুলি তো ভাই একদম অবধারিত ভাবে সত্য কথা। উনি যে কথা বললো যে টেকনিক্যাল নলেজ জন্য টেকনিক্যাল স্কুল থেকে আরম্ভ করে, টিচার থেকে আরম্ভ করে ফুড ওয়েস্টেজ পর্যন্ত, একটা কথা তো উনি মানে ওই এক্সট্রা বলে নাই যে এটার বিরুদ্ধে আমি বা এটার সাথে তর্ক বিতর্ক করতে পারি। কিন্তু কথাটা হলো যে একটা কথা উনি বললো, বাঙালিরা চালা, বাঙালিরা অনেস্ট, বাঙালিরা সবই ঠিক আছে, এটা তো আমিও মানি, না হলেও আমি কমতে গিয়েছি। কিন্তু হয় না কেন? পারভেজ সাহেবে বলুক, আমি ওনাকে আরো টাইম দিই। এই জিনিসগুলা কেন হচ্ছে না? এক যুগ ধরে তো, যদি আপনার ইনক্লুডিং আমাদের যে উপস্থাপক, ওনার সাথে তুমি একমত হই যে বাংলাদেশ সবচেয়ে স্থিতিশীল, এখন বাংলাদেশে কোনো চুরি চামারি কিছুই নাই, তো ওনাদেরকে মানা করছে কে করার জন্য? হয় আপনি বলেন যে সরকার ব্যর্থ, অথবা বলেন এগুলি
হওয়ার কথা, এগুলি হয় নাই বিকজ সরকার ব্যর্থ, সরকার দেশ কিন্তু চালাতে পারছে না। অতএব এখন যদি আপনি একদিক দিয়ে বলেন আমরা খুব স্থিতিশীল, সবাই আমাদেরকে বিশ্বাস করে এবং চায়না থেকেও বিনিয়োগ আসতেছে, আবার বলতেছেন বিনিয়োগ হয় না 5 বছর, কিন্তু ওই গ্যাপটা রাখলে তো হবে না রে ভাই। যে জিনিস এই আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশে বিনিয়োগ দরকার, বিনিয়োগের পরিবেশ নাই। বিনিয়োগের পরিবেশের জন্য যে কয়েকটা কথা বললাম এগুলি অত্যন্ত জরুরি। যদি ঠিক মতো রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, আমি আর কি বলবো এখন, কথা হলো এগুলি তো অন্য জিনিস না। যেমন আমি একটা কথা বলি, এগুলি তো আমি আপনার সাথে আমি যুক্ত করি, সেটা হলো যে চায়নাতেও কিন্তু অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, ভিয়েতনামে ইনভেস্টমেন্ট হয়েছে, আজকে বার্মাতেও আমরা ইনভেস্টমেন্ট দেখছি, এবং এগুলি তাইওয়ানেও ইনভেস্টমেন্ট হয়েছিল। আপনি যদি খেয়াল করেন ইভেন কোরিয়া, সবখানে কিন্তু আসলে ইন এ সেন্স ইট ইজ এ অটোক্রেট সরকারই কিন্তু ডেভেলপ করেছিল ওরা এই 10, 12, 15 বছর। আজকে আপনি কিন্তু এভাবে ফালাই দিতে পারেন না যে এই সরকারের সবাই কোনো কিছুই কিন্তু ডেভেলপ হয় নাই। আজকে পাওয়ার সেক্টর যদি বলি, আপনাদের সময়ও যদি বলি, আর আমি এখনো যদি বলি, দেখেন এই যে ইট ওয়ার্কস, ইকোনমিক জোন ইট ওয়ার্কস, কিন্তু আমার কথা হলো যে আমরা সবাই মিলে কিছু কিছু জায়গায় যদি কমন প্ল্যাটফর্মে যদি করতে পারি, কথা উঠাতে পারি, রেজ করতে পারি যে এটা কেন কমপ্লিট এখন হবে না 2 বছরের মধ্যে, আমি এটা দেখতে চাই। এই যে কিছু কিছু জায়গায় আমরা রাজনীতির বাইরে গিয়ে যদি কথা বলি, তাহলে আমার মনে হয় যে জিনিসগুলি আগাবে। আসলে যে কোনো সরকার যে 4-5 বছর থাকে, আবার আরেকটা নতুন সরকারও যদি আসে 4-5 বছর, ওই 2-3 বছর কিন্তু চলে যায় হলো টেক ওভার করতে এবং সেগুলিকে অ্যাসেস করতে করতে, কিন্তু আলটিমেটলি কিন্তু ডেভেলপমেন্ট হয় না। কিন্তু ডেভেলপমেন্ট হয় অনেক লঙ্গার পিরিয়ড কিন্তু কেউ যখন থাকে। এবং কিন্তু একবারও বলি নাই যে কিছু হয় নাই। আমি বলছি যে পারভেজ সাহেব যে কথাগুলো বলছে যে বিনিয়োগ বাড়াতে হবে, গত 5 বছর বিনিয়োগ কম হয়েছে, বিনিয়োগ বাড়াইতে হবে, বিনিয়োগের জন্য এই জিনিসগুলো দরকার। আমি তার উত্তরে বলছি যে গত 12 বছর ধরে যে একটা সরকার আছে, আর কত যুগ, তাহলে তো আর ইলেকশন পার্লামেন্ট কিছু লাগবে না ভাই। এক সরকারকে দিয়ে দেন গত আগামী 50 বছর। কথা বলছিলাম না, এটা ঠিক না। কথাটা হলো সরকার 5 বছর পরে পরে পরিবর্তন হওয়ার একটা সুযোগ জনগণ পায়। জনগণ যদি একটা ভালো নির্বাচনের মাধ্যমে একই সরকারকে বারবার রাখে, তাহলে তো আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই বেলারুসের সরকার গত 26 বছর আছে, এখন হঠাৎ করে একদিন দেখা গেল যে সব লোক ঘর থেকে বাইরে দিচ্ছে। বেশি ভালো না, কিন্তু 12 বছর যদি কোনো সরকার না পারে, তাকে আমি বলবো ব্যর্থ না, এটাও আমি মানতে রাজি নাই। আবার সরকার কিছু করে নাই বা কোনো কিছু করে না, এটাও আমি বলবো না। সরকার তো জিডিপি ঠিক আছে, সরকার যদি 8% বলে, আমি যদি একদিন না করি তাহলে 6% হচ্ছে, সেটাও তো কম না। অতএব এগুলি নিয়ে আমাদের কোনো নাই, আমাদের ভিতরে কোনো বিরোধ নাই, আমি এটা মেনেও যাই। কিন্তু আমি একটা কথা, যেমন পারভেজ সাহেব বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে সাধুবাদ জানাই, আমিও সাধুবাদ জানাই, কিন্তু 2টা প্রশ্ন খালি ওনার কাছে। 100 মিলিয়ন শুরু হলো জনগণের টাকা, $100 মিলিয়ন প্রতি মাসে বলে যে রিপোর্টটা দিবে, এই রিপোর্টটা কেন লুকে রাখছে ভাই? এত সাধুবাদ যে আমরা দিচ্ছি, এটা কি আমাদের জানার অধিকার নাই? 2 নাম্বার, আপনি আসেন, বাংলাদেশে এক্সচেঞ্জ রেট ইজ সাপোজ টু বি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ডের উপরে নির্ভর করে এক্সচেঞ্জ রেট ঠিক হবে। পারভেজ সাহেব বলুক যে বাংলাদেশে এক্সচেঞ্জ রেট কি ফ্লোটেড নাকি ম্যানিপুলেটেড। 3 নাম্বার, এখন থেকে 6 বছর আগে যখন ইন্ডিয়ান রুপি আসছিল 47, আমরা আসছিলাম ভাই 76, এখন আমরা 85-86 উঠছি, ইন্ডিয়া হয়ে গেছে 83 না 84। এই যে আপনি যে এই ম্যানিপুলেশন করে যে সব জিনিসকে যে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, একসময় তো এটা তো সবচেয়ে বড় লুজার তো গার্মেন্টস। বিকজ এই যে ওনারা বলে পোশাক কম দিতে চায়, ওরা তো কম দিতে চায় না। আপনি কম পাচ্ছেন বিকজ আপনার সরকার ম্যানিপুলেট করে এক্সচেঞ্জ রেটকে ওই 4টা সরকারি ব্যাংক দিয়া
এক্সচেঞ্জ রেটকে ম্যানিপুলেট করতেছে, সেজন্য আপনি টাকা কম পাচ্ছেন। তো সেজন্য আমি বলি দেখেন, যেখানে সাধুবাদ দেওয়া দরকার আমি অবশ্যই দেব, আবার যেখানে আমি এজ এ জনগণ, এজ এ সিটিজেন, যদি আমি মনে করি দে আর নট ডুইং দ্য রাইট থিং, উই মাস্ট টেল দে আর নট ডুইং দ্য রাইট থিং। তাইলে দেখবেন যে বিনিয়োগের পরিবেশ হবে। এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। দেখেন আমরা শেষের দিকে চলে এসেছি, ছোট করে বলতে হবে আর কি। হ্যাঁ, না আজকে আমরা যে জিনিসটা নিয়ে এখানে ডিসকাশন করতেছি সেটা হলো ব্যবসা সংক্রান্ত, এবং যে জায়গাটায় আপনি কিন্তু কারেক্টলি ধরছেন যে এই যে 100 মিলিয়ন এটা কেন বাংলাদেশ ব্যাংক ইয়া করে না। ইয়েস, এখানে আমরা কিন্তু এগুলি নিয়ে আলাপ করতে পারি যে এগুলি কিন্তু বন্ধ হওয়া উচিত, নাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। এক্সচেঞ্জ রেট ব্যবসায়ীরা বেনিফিটেড হবে, এটা কেন ধরে রাখছে, এগুলি কিন্তু গভর্নমেন্ট পলিসি। আমরা সেগুলি নিয়ে ব্যবসায়ী হিসাবে কিন্তু সবাই কিন্তু এগুলি একত্রে অ্যাড্রেস করা উচিত এবং বললে ভালো। বাট অন দ্য আদার হ্যান্ড আমি মনে করি যে ইনভেস্টমেন্ট যখন কেউ করতে যায় সে কিন্তু ধারে না যে এখানে কোন সরকার আছে। হোয়াট হি ওয়ান্টস টু নো ইজ এখানে স্টেবিলিটি আছে কিনা। দ্যাটস হোয়াট দ্য ইনভেস্টার ইজ লুকিং ফর। আমি শিওর যে আপনি যে ব্যবসায়ী, আমি ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী লিডার, আপনি আমারও লিডার, এই সেন্সে কিন্তু আমি আপনার সাথে কিন্তু এটা বলবো যে উই নেভার লুক ইনটু ইট, উই লুক যে পরিবেশটা ঠিক মতো আছে কিনা। ভাই আমি যখন ইনভেস্টমেন্ট করছি আমি 5-7 বছর 10 বছর পর্যন্ত ঠিক মতো ব্যবসা করে রিকভারি করতে পারবো কিনা, পলিসি কতটুকু সাপোর্ট করতেছে, পলিসি কতটুকু সাপোর্ট করতেছে না। দিস ইজ হোয়াট দ্য ব্যবসায়ী ইন এ সেন্স ইজ এ ভেরি সেলফিশ। আপনি এটা বলতে পারেন যে ব্যবসায়ী কেন এখন রাজনীতিতে গেল, না যাওয়াই ভালো ছিল। কিন্তু আমি সত্য করে বলতেছি, দেখেন আমার আর পারভেজ সাহেবের ভিতরে কিন্তু কথার তেমন পার্থক্য তো নাই, কিন্তু পরিবেশের ডেফিনিশনটা, বিনিয়োগের পরিবেশের ডেফিনিশনটা মেবি আমরা উইল ডিসকাস লেটার। কিন্তু আমি ন্যায় বিচার পাবো না এটা কোনো লোক দেখবে না, এটা তো অসত্য কথা। আমি পুলিশের কাছে যাইয়া বিচার পাবো না, কোর্টে বিচার পাবো না, আর পরিবেশ আছে বিনিয়োগের, এটা তো ঠিক কথা না, কোনোভাবে এটা ঠিক কথা না। অতএব রাজনৈতিক স্থিতিশীলতা অনেক জিনিস আছে। ওরা কি চোখে দেখে না যে একটা দেশে অনির্বাচিত পার্লামেন্ট? ওরা কি চোখে দেখে না এই লোকগুলো সব চুরি করে ইলেকশন করে চলে আসছে? এগুলি ওরা দেখে, ইট ইজ নট দেখে না, বিদেশিরা দেখে। কারণ বিনিয়োগের সাথে আমিও সম্পর্কিত আছি, পারভেজ সাহেবও আছে। অতএব আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের এই পরিস্থিতি বিরাজমান যদি থাকে, এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না। বিনিয়োগ যদি না আসে আমাদের এমপ্লয়মেন্ট হবে না, যেটা পারভেজ সাহেবও চাচ্ছে, আমিও চাচ্ছি। এমপ্লয়মেন্ট যদি না হয় দিন দিন বৈষম্য বাড়বে, যেটা উনিও বলতেছে আমিও বলতেছি। তো আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমরা মনে করি যে জবাবদিহিতার যে ডেফিনিশনটা, এই ডেফিনিশন আমাদের একটু বোঝার তারতম্য আছে। বিকজ আমি জবাবদিহিতা বলতে আমি বলি আমার মৌলিক স্বাধীনতা থাকতে হবে, আমার পূর্ণ স্বাধীনতা কথা বলার থাকতে হবে, আমার দেশে পার্লামেন্ট নির্বাচিত হইতে হইব, আমার দেশে নির্বাচন হইতে হইব। এগুলি আমি সব একত্র করি। আমি মনে করি কোর্ট সিস্টেম ঠিক মতো কাজ করতে হবে, পুলিশ তার কাজ মতো করতে হবে। তখন অনলি আপনি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারবেন, এবং এই বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে, যেটা আমি আর উনি চাচ্ছি। আপনি এক লাইনে বলেন, ধন্যবাদ, হোয়াট উই নিড ইজ এ গুড গভর্নেন্স। হ্যাঁ, ধন্যবাদ মিস্টার আব্দুল আলম মিন্টু, মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ, অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এবং এই করোনা কালকে মোকাবেলা করে কিভাবে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দুজনই ব্যবসায়ী নেতা, একজন একটু অতিমাত্রায় রাজনীতি, কেন একেবারে রাজনীতির ভেতরেও তিনি ঢুকে পড়েছেন, যেমনটা তিনি ব্যবসায়ী নেতাও। একথা ঠিক যে বাংলাদেশের অনেক অর্জন আছে, দুজনের মধ্যে তেমন কোনো মত পার্থক্য নেই। কি হওয়া উচিত সেই বিষয়েও তাদের মধ্যে মতৈক্য আছে। দেশে একটা শুনশান স্থিতিশীলতা আছে, সেটাও যিনি বলছিলেন ব্যবসায়ী নেতা, তিনিও ঠিক বলছেন। কিন্তু একথাও ঠিক যে এই শুনশান নীরবতাই শেষ কথা নয়, যেমনটা অর্থনীতিকে ঠিকঠাক করতে হলে রাজনীতিটাকেও আসলে ঠিকঠাক করতে হবে, যেটি আরেকজন যিনি রাজনীতির সঙ্গে যুক্ত তিনিও বলছিলেন। এবং ওই যে যিনি বলছিলেন যে আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি দরকার, তার সঙ্গে আসলে স্বচ্ছতা, জবাব দিতে, এবং শেষ পর্যন্ত তিনিই বলছিলেন যে আমাদের এখানে সুশাসনটাও নিশ্চিত করা দরকার। এবং দুজনে এই জায়গায় একমত হয়েছেন যে আমাদের অসাম্যটা দূর করতে হবে,
আমাদের এখানে কর্মসংস্থান তৈরি করতে হবে, সেই জায়গাটাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং কর্মসংস্থান তৈরি করবার জন্য বিনিয়োগ বাড়াতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হলে বিনিয়োগের পরিবেশটা সুনিশ্চিত করতে হবে। আমাদের অনেক বেশি ডাইভার্সিফিকেশনের দিকে মনোযোগ দিতে হবে। আমাদের ব্লু ইকোনমির কথা আলোচনার মধ্যে এসেছে, সেই জায়গাটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটাতে মনোযোগ দিতে, এবং বে অফ বেঙ্গল কেন্দ্রিক যে জিও স্ট্র্যাটেজিক পজিশন বাংলাদেশের, বে অফ বেঙ্গলকে কিভাবে এখানে তার যে মালিকানা সেই মালিকানাটাকে অ্যাসার্ট করা এবং সেখান থেকে সর্বোচ্চ কি পরিমাণ সুবিধা বাংলাদেশ অর্জন করতে পারে সেই জায়গাটা থেকে বাংলাদেশকে আসলে মনোযোগ দিতে হবে। শিক্ষার উপরে দুজনেই জোর দিয়েছেন এবং শিক্ষার কথা বলতে গিয়ে শিক্ষাকে কিভাবে বা কাজের সঙ্গে মেলানো যায়, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, সেই সব বিষয়ে মনোযোগ দেওয়ার কথা। শিক্ষার মান উন্নয়নটাও খুব জরুরি, সে কথাও দুজনেই একমত পোষণ করেছেন এবং সব মিলিয়ে আসলে এক ধরনের জাতীয় ঐকমত্য ঠিক করতে হবে যে আমরা আমাদের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে চাই, আমরা পৃথিবীর বুকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা জাতি হিসেবে পরিণত হতে চাই, কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে রাজনৈতিক উন্নয়নটা নিশ্চিত করতে হবে এবং সেটা যদি না করতে পারি তাহলে অর্থনৈতিক উন্নয়নটা টেকসই হবে না। এবং সব কথার মূল কথা, যে যেভাবে ব্যাখ্যাই করি না কেন, আমাদের অর্থনৈতিক উন্নয়নে, আমাদের রাজনৈতিক উন্নয়নে এবং সামগ্রিকভাবে উন্নয়ন প্রক্রিয়া আসলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করলে কোনো কিছুকেই টেকসই করা যাবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।